বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। রাতের অনুষ্ঠানের আজকের গুরুত্বপূর্ণ যে খবর আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, বা এমনও হতে পারে আমাদের যারা বাংলা মিডিয়ার যারা দেখাশোনা করে, যারা বাংলা মিডিয়া দেখেন, তারা হয়তো এই খবরটার দিকে নজরই দেয়নি। নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করে নিল নির্বাচন কমিশন। নরেন্দ্র মোদী কবে হার স্বীকার করেছে? তার অন্ধ ভক্তরা বলবেন মোদীজি রাহুলের কাছে কোনোদিন কোনো কালে হার স্বীকার করেনি, বলবেন। অন্ধ ভক্তরা বলতে থাকবেন, গেরুয়া শিবিরের লোকেরা বলতে থাকবেন। কিন্তু যে রাহুল গান্ধীকে আপনারা পাপ্পু বলেছিলেন, সেই রাহুল গান্ধী আজ সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলেছিলেন, আপনাদের মনে আছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের কথা যদি একটু দেখেন, ইউটিউব চ্যানেলটা খুলে প্রথম অধিবেশনে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছিলেন, আমি এই সংসদ থেকে দাঁড়িয়ে ঘোষণা করছি জাত গণনা এই সংসদই করবে, এখান থেকেই জাত গণনা শুরু হবে এবং জাত গণনা আমরা করেই ছাড়ব, দরকার হলে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এই জাত গণনা হবে। অনেক কথা মাঝখানে শোনা গেল জাত গণনা নিয়ে। আরএসএস প্রধান কটাক্ষ করলেন রাহুলকে। নরেন্দ্র মোদী তো পাপ্পু বলেই থাকেন, বিজেপির নরেন্দ্র মোদী যত বলে তার পারিষদ দল বলে তার শতগুণ। রাহুল গান্ধীকে হেনভাবে হেনস্থা করা হয়নি এই জাত গণনা ক্ষেত্রে। নরেন্দ্র মোদী নিজে তো বলতেন, জাত বলতে আমি এই কয়েকটা জাত জানি, নারী পুরুষ আর গরিব, অর্থাৎ যারা গরিব এবং কৃষক, এই জাত, এর বাইরে কোনো জাত নেই। আরেকজন তো স্লোগান দিল, বাটেঙ্গে তো কাটেঙ্গে, স্লোগান দিয়ে ভোটে গেলেন। আমরা দেখলাম এসব কীর্তিকলাপ দেখলাম, শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে ঘোষণা করতে হলো জাত গণনা হবে এবং সেটা শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে এবং 27 সালের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে বলুন, নরেন্দ্র মোদীর কাছে, নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর কাছে হেরে গেলেন। যে নরেন্দ্র মোদী বলতেন জাত বলে কিছু নেই, যে নরেন্দ্র মোদীদের স্লোগান ছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে, সেই নরেন্দ্র মোদীদের মানতে হলো জাত গণনা হবে, এহবাহ্য। আপনারা জানেন যে গত 7 তারিখে রাহুল গান্ধী একটা লেখা ভারতবর্ষের 15টা সংবাদ মাধ্যমে, 15টি ভাষার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তা নিয়ে অনেক হইচই হয়েছে। যেদিন প্রকাশিত হয়েছে সেদিন দেখলাম যে ভাষায়, যে বর্ণনায় বিজেপির নেতারা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে হেনস্থা করলেন এবং রাহুল গান্ধীকে হেলাই উড়িয়ে দিলেন, যেমন মনে রাহুল গান্ধী পাগলের প্রলাপ বকছে, এমন একটা ভাব দেখালেন। দুদিন পরে আবার একে দিয়ে দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি একটা বিশাল লেখা প্রকাশ করলেন ইন্ডিয়ান এক্সপ্রেসেই, সেই ইংরেজি কাগজে, যে কাগজে রাহুলের বেরিয়েছে ওই কাগজে আমাদেরও বেরোবে, প্রকাশ করলেন। কি দেখা গেল? যে সেই লেখার কেউ পড়ছে না। রাহুল গান্ধী যা বলেছেন যে ম্যাচ ফিক্সিং মহারাষ্ট্র, সেটা ঘরে ঘরে পৌঁছে গেছে, নির্বাচন কমিশনের স্বরূপ উদ্ঘাটিত হয়ে গেছে। এবং আমরা জানি 7 তারিখ বিকেল 3টের সময় নির্বাচন কমিশন নাকি একটা প্রেস নোট জারি করেছিল। যদিও সেই প্রেস নোটে কোথাও নির্বাচন কমিশনের স্ট্যাম্প নেই, কোথাও নির্বাচন কমিশনের কোনো পদাধিকারীর স্বাক্ষর নেই। একটা অদ্ভুত ক্রাইটেরিয়া, অদ্ভুত সিস্টেমে কাকে দেওয়া হয়েছে? বেসরকারি একটা নিউজ এজেন্সি এএনআই মাধ্যমে সেটা প্রকাশ করা হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন তার নিজের ওয়েবসাইটে প্রকাশ করেনি। দেশের মানুষের, দেশের বিরোধী দলের নেতা, বিরোধী দলনেতা, ভারতের সংবিধান অনুসারে তিনি সাংবিধানিক পোস্টে বসে আছেন, তিনি একটা গুরুতর অভিযোগ এনেছেন
ম্যাচ ফিক্সিংয়ের নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের গোপন আতাতে সমঝোতার কথা তিনি ঘুরিয়ে বলতে চেয়েছেন, সে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স নেই, এবং এমনকি এক্স হ্যান্ডেলে, নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট পর্যন্ত করলো না। এএনআইকে দিয়ে বিবৃতি প্রকাশ করানো হলো। এএনআইকে বিবৃতি দিয়ে খানিকটা হুমকির সুরে বলা হলো যে আমরা নিরপেক্ষ, আমরা এই সেই একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এ ধরনের কথাবার্তা যারা বলছেন, যারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, এটা আইন ভাঙছেন, আইনি মানে ঘুরিয়ে বলছে আইনি ব্যবস্থা আমি নিতে পারি, আমি নেব কিনা পরের কথা, কিন্তু আমি নিতে পারি আইনি ব্যবস্থা। কেন নিলেন না? রাহুল গান্ধীকে তো জেলে পুরে দিতে পারতেন। রাহুল গান্ধী যে 5টা প্রশ্ন আপনাদের সামনে, 5টা কারণ, মহারাষ্ট্রের নির্বাচনের যে 5টা ম্যাচ ফিক্সিংয়ের যে তথ্য তুলে ধরেছেন। প্রথম কথা, আম্পায়ার নিয়োগের প্যানেল বাতিল করা হয়েছে, অর্থাৎ আম্পায়ার যে নির্বাচন কমিশনকে নিয়োগ করছে কে, যিনি ভোটে দাঁড়াচ্ছেন, যিনি ভোটে লড়াই করছেন, তিনি তার নিয়োগকর্তা। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছিল এটা হতে পারে না। যিনি নির্বাচন করাচ্ছেন তিনি কি করে, যিনি নির্বাচনে দাঁড়াবেন তিনি কি করে নিয়োগকর্তা হবেন নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশনকে স্বচ্ছতা থাকতে হলে নির্বাচন কমিশনকে তাহলে সে অনুযায়ী কাজ করতে হবে। উড়িয়ে দিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা করেছে রাহুল গান্ধী, সেটা আপনারা সকলে জানেন, যারা সংবাদ মাধ্যম পড়েছেন সকলে জানেন। তিনি বলছেন ভুয়ো ভোটার লিস্ট ফাঁপানো হয়েছে, আর ভুয়ো ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে 2019 সালে ওখানে ছিল বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার লিস্টে নাম ছিল 8,98,00,000। 5 বছর পর 2024 মে মাসে যখন লোকসভা অনুষ্ঠিত হয় সেটা পৌঁছেছিল 9,29,00,000, অর্থাৎ 31 লক্ষ 5 বছরে বেড়েছে। আর লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচন মাত্র 5 মাসে সেটা বেড়েছে 41 লক্ষ। কি করে 41 লক্ষ হলো? মহারাষ্ট্র সরকার যেখানে বলছে যে সেই রাজ্যে 9,54,00,000 প্রাপ্তবয়স্ক, সেখানে ভোটার লিস্টে দেখা যাচ্ছে 9,70,00,000 নাম। কি করে হচ্ছে? উত্তর দেয়নি, বলছে আইন ভাঙছেন। নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেছেন আর কি, যদি রাহুল গান্ধীকে সরাসরি বলেননি। এরপরে কি হয়েছে? এবার অভূতপূর্বভাবে ভোট হারের হার বৃদ্ধি। যখন 5টায় যখন ভোটের হার দেওয়া হচ্ছে তখন 58.22%, আর সকাল হতে হতেই হয়ে গেল 66.005%, অর্থাৎ 7.83% বৃদ্ধি হয়েছে। কিন্তু বিগত 2009 থেকে 2024 সালের যদি আমরা ভোটের ট্রেন্ড দেখি, সেখানে খুব বেশি হলে 1% বৃদ্ধি হয়েছে। ভোটার 5টার পর শেষ মানে চূড়ান্ত ভোটদানের যে তালিকা বেড়েছে 1%, কিন্তু 2024 এসে আমরা দেখতে পাচ্ছি 7.8%। এ যেন বিজেপির যথার্থ লক্ষ্যভেদ। 12,085টা আসনে বিজেপি পিছিয়ে ছিল, সেই 85টা আসনের 12,000 বুথে দেখা যাচ্ছে 600 জন করে গড়ে ভোট দিয়েছেন। 600 জন করে গড়ে ভোট দিয়েছেন 5টার পরে, এবং সেখানে দেখা যাচ্ছে সেখানে এই 85টি আসন হেরে গিয়েছিল গতবারে। 12,000 বুথেই কিন্তু এটা হয়েছে, বাকি 88,000 বুথে হয়নি। কারণ মহারাষ্ট্রের টোটাল বুথ সংখ্যা হচ্ছে 1 লাখ, সেটা হয়নি। একটা কেস স্টাডি কামঠি বিধানসভা কেন্দ্র উদাহরণ দিয়েছেন, সেটা আমরা গতকালও বলেছি, আর নতুন করে বলার কোনো উল্লেখ করা যায়। 1,36,000 ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। 2024 বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী 1,34,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল লোকসভা নির্বাচনে 1,19,000। সেই ভোটটাই বিধানসভা ভোটে দাঁড়িয়ে গেল 1,75,000, প্রায় 56,000 ভোট বৃদ্ধি, যেটা অস্বাভাবিক। এবং শুধু তাই না, প্রমাণ লোপাটের জন্য বিভিন্ন রকম কারণ দেখানো হলো। এবং যখন হাইকোর্ট যখন বলেছে যে সিসিটিভি ফুটেজ দিতে হবে, তখন বলা হলো, তখন একটা আইন নিয়মটাই পাল্টে দেওয়া হলো। 1961 সালের যে কমিশনের যে নিয়ম, সেই নিয়মটাকেই পাল্টে দেওয়া হলো। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোটার লিস্ট তাহলে সিসিটিভি রাখার নাম মানেটা কি? সিসিটিভি রাখার মানেটা কি? সিসিটিভি ফুটেজ যদি বাইরে না আনা হয়, সেটা যদি বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করার জায়গায় না আনা হয়, তাহলে তাকে রেখে কি লাভ? এরপরে দেখুন, তারপরে নির্বাচন কমিশন বললাম বিবৃতি দিল।
আজকে নির্বাচন কমিশন বিবৃতি একটা সেও খবরের কাগজে দিচ্ছে, খবরের কাগজে দিয়ে বলেছেন যে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইংরেজি এবং হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে নির্বাচন কমিশন সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে যে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটার লিস্ট কংগ্রেসকে দিয়ে দেওয়া হবে, কারণ কংগ্রেস যেহেতু 2009 থেকে এবং 2024 সাল পর্যন্ত ভোটার লিস্ট চেয়েছিল, তাই আমরা সেই ভোটার লিস্ট দেওয়ার সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গেছে। এতদিন ধরে যে কথাটা বিজেপি বলছিলেন রাহুল গান্ধী ফালতু বকছেন, রাহুল গান্ধী হারার জন্য অজুহাত করছেন, তাহলে অজুহাত খুঁজছেন বিহারে হেরে যাবেন তার একটা কারণ দর্শানোর জন্য এসব করছেন। এখন আপনারা কি বলবেন? এখন কি এটা প্রমাণ হলো যে রাহুল গান্ধীর কাছে নির্বাচন কমিশন হেরে গেল, রাহুল গান্ধীর কাছে সমগ্র কেন্দ্র সরকার হেরে গেল, রাহুল গান্ধীর কাছে গেরুয়া শিবিরের সমস্ত জারি জুড়ি হেরে গেল? রাহুল গান্ধী প্রথম থেকে এবং শেষ পর্যন্ত একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। আজকে নির্বাচন কমিশনের এই বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই রাহুল গান্ধী ফের টুইট করেছেন। সেই টুইটে তিনি বলেছেন, খুব ভালো কথা, খুব ভালো কাজ করছেন, ডিজিটাল দেবেন আমাদেরকে, ভালো লক্ষণ, কিন্তু সেটা তো পড়া যাবে তো, ডেট ওয়াইজ দেওয়া হবে তো, এ প্রশ্ন তুলেছেন। এবার রাহুলের সামনে তৃতীয় প্রশ্ন, লাস্ট যে ঘটনাটা আসবে, ইভিএম নাকচ করতে হবে, কারণ মনে রাখবেন 5টা পর্যন্ত ভোট যা পড়েছিল, 5টার পর থেকে 1.5 ঘন্টা নির্বাচন কমিশনের কারণ দেখাচ্ছে 1.5 ঘন্টার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 76 লক্ষ ভোট পড়েছে মহারাষ্ট্রে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি ইভিএম মেশিনের সাহায্যে বোতাম টিপে ধরনের কাজ করা হচ্ছে? সেই প্রশ্নটা উঠবে এবং ইভিএম হটানোর দাবিতে এবার রাহুল রাস্তায় নামবে। মনে রাখবেন, এই অপারেশন মহারাষ্ট্র দিয়ে যে শুরু করেছেন রাহুল গান্ধী, এই অপারেশন মহারাষ্ট্রের শেষ পরিণতি হবে নির্বাচন কমিশনের সংস্কার। নির্বাচন কমিশনের সংস্কারের মধ্য দিয়েই রাহুল গান্ধী থামবেন। আর নির্বাচন কমিশনের যেদিন সংস্কারের কাজ সম্পূর্ণ হবে, সেদিন গেরুয়া শিবিরের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এবং মুখ থুবড়ে পড়বে গেরুয়া শিবির। তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের